গেল ২ দিন আগে যেটি কুষ্টিয়ার একটি ঘটনা, আপনি নিজেও সেখানে গেছেন। সেখানকার ঘটনার এই কারণে বেশি আলোচনা ছিল যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের মব এর আগে অনেকটি হয়েছে, বেশ কয়েকটি ঘটনায় ঘটেছে। আমরা কুষ্টিয়ার ঘটনা দেখলাম, কিন্তু এখন পর্যন্ত এই ৪ দিন হলো বোধহয় আজকে নিয়ে, ৪ দিনও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এখন কি মব সন্ত্রাস বন্ধ হয়েছে কিনা? কারণ আমরা দেখেছি আজকেও সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন এই সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন মব আর থাকবে না। বন্ধ হলো কিনা বা সরকারের ভূমিকাটা কেমন? মব বন্ধ হলো কি হলো না এটা তো আসলে আমার মনে হয় যারা আজকে এই প্রোগ্রামের শ্রোতা তারা সবাই জানেন আর কি। তো আমি প্রথমে আমার যে সহ আলোচকরা যারা আছেন এবং আজকে যারা আমার কথা শুনছেন এই যমুনা টেলিভিশনের এই পর্দায়, তাদের সবাইকে অভিনন্দন জানাই ও শুভেচ্ছা জানাই। প্রথম কথা হলো যে আমরা ইন্টারিম সরকারের আমলে কমসে কম দেখা যেত যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটলে তারা একটা নিরীহ প্রেস রিলিজ দিতেন। কমসে কম রাষ্ট্র থেকে এটা অ্যাড্রেসড হইতো যে এখানে একটা ঘটনা ঘটছে যেটা ক্রাইম। হয়তো তারা সেটা বিচার করতে পারতেন না, তারা নানান কারণে সেটা তদন্ত করতে পারতেন না, আসল লোকদের গ্রেপ্তার করতে পারতেন না। তো আমরা ধরে নিতাম যে ওই সময় যে আসলে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তার আসলে ওই সাংগঠনিক হোল্ড নাই যে সারা বাংলাদেশে যে সে আসলে এখানে ক্রাইমটাকে মানে একটা ক্রাইমের জাস্টিস এনশিওর করতে পারবে, সে তদন্ত করতে পারে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন মানে মবের ঘটনা তো শুধু এই 2 দিনের না বা এই ঘটনাটা না, নির্বাচনের পর থেকে কিন্তু আমরা সবাই শুনলাম, আমরা জানলাম। আমরা মোটামুটি যেহেতু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি তো একটু জাজরেল ব্যক্তি, তাকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী করা হলো তিনি প্রথমে খুবই কনফিডেন্স সহকারে বললেন যে কোনো মবের অস্তিত্ব থাকবে না, এটা জিরো টলারেন্স। কিন্তু তারপরেও কিন্তু ঘটলো। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় আপনি লক্ষ্য করবেন যে আপনার পার্লামেন্ট চলতেছে, এত বড় একটা ঘটনা, আপনার দেশে একটা মানুষকে তার বাসা থেকে বের করে নিয়ে এসে আপনি মব করে মেরে ফেলা হচ্ছে, আপনি পুরো পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা করতে দেখবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনোবার একবার অ্যাড্রেস করতে দেখবেন না, গভর্নমেন্টকেও এই এজেন্ডায় কী হচ্ছে না হচ্ছে সেটা অ্যাড্রেস করতে দেখবেন না। আজকে আপনি লক্ষ্য করুন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। আমি তো ঠিক পরের দিন গিয়েছি, পরের দিন যাওয়ার পরে আমরা যেটা বুঝলাম যে তার যে আসলে মরদেহ, তাকে যত তাড়াতাড়ি দাফন করা যায় এবং যত তাড়াতাড়ি এই জিনিসটা ধামাচাপা দেওয়া যায় সেটারই আসলে একটা মানে তড়িঘড়ি কাজ চলছে। সেই জায়গা থেকে ধীরে ধীরে তার পরিবারকে রাজি করানো যে পরিবার মামলা করবে, এবং মামলা হয়েছে। এবং এইটা এই মুহূর্তে সবাই ওই গ্রামের লোকজন আমাদের বলছে যে তাকে যে আসলে মারা হবে সেটা 3 মাস ধরে পরিকল্পনা করা হচ্ছে নির্বাচনের পর থেকেই। এবং এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আছেন, আমরা শুনে এসেছি, এখন পত্রিকায় আসছে যে এই পুরো হামলা এবং হামলার হুকুম দেওয়া এবং হামলার পরিকল্পনা করার পিছনে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি জড়িত এবং তার নামে মামলা হয়েছে। একই সাথে খেলাফত মজলিসের যে উপজেলা চেয়ারম্যান, মানে উপজেলার যিনি প্রধান, তাদের সাংগঠনিক কাঠামোতে যিনি প্রধান, তার নামেও মামলাটি হয়েছে, কারণ তিনিও এই পুরো ঘটনার সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে পীর সাহেব সুফি শামীম ওইখানে ছিলেন, আপনার তার তরিকায় পছন্দ নাই হইতে পারে, আপনি তার তরিকা বা তার যে বিশ্বাস, তার যে ধর্মচারণ, তার যে আধ্যাত্মিকতার বিষয় সেটার সাথে আপনার একমত আপনি নাই হইতে পারেন। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই যে জুলাই সনদের কথা বললেন, জুলাই সনদ হলে কি হবে, বাংলাদেশ অনেক বেশি গণতান্ত্রিক হবে, বাংলাদেশ আরও বেশি মানে গণতান্ত্রিক হবে, এই তো আমাদের আলোচনা। তো বাংলাদেশে যদি একটা মানুষ তার মতো করে তার বিশ্বাস পালন করার সুযোগ না পায়, সে যদি তার মতো করে তার ধর্ম পালন করার সুযোগ না পায়, তাহলে আপনি গণতান্ত্রিক দেশটা হবেন কিভাবে? সে তো কাউকে জোর করছে না। আপনি একাডেমিক ডিবেট হইতে পারে ধর্মের তরিকা নিয়ে, ধর্মের পদ্ধতি নিয়ে একাডেমিক ডিবেট হতে পারে, কিন্তু যখন আপনি এরকম উগ্রবাদী রাজনীতির প্রচলন করবেন, এবং এটা খুবই সিগনিফিকেন্ট, আমি জানি না আমার ওই আসনে কিন্তু আপনার মনে রাখতে হবে কুষ্টিয়ার প্রত্যেকটা আসনে জামায়াতে ইসলাম জিতেছে, শুধুমাত্র ওই ফিলিপনগরের যে আসন সেই আসনে বিএনপি ক্যান্ডিডেট জিতেছে। এবং কেন 3 মাস ধরে তাকে মৃত্যুর পরিকল্পনা, গ্রামের সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে বাবা তাদেরকে বলছে যে কোনো উগ্রবাদীরে ভোট দিও না, আচ্ছা, কোনো উগ্রবাদীদের ভোট দিও না। সেই প্রেক্ষিতের পর থেকে যে এই অঞ্চলে তাকে নিয়ে নানান রকম কানাঘুষা, তাকে নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে ভিডিওটি কাটা হলো, ভিডিওটি 3 বছর আগের, তিনি ওই ভিডিওতে স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশে যারা কোরআনের অনুবাদ করেছে তাদের বেশিরভাগই ঠিকঠাক মতো বুঝে শুনে কোরআন অনুবাদ করতে পারে নাই। সে তো একবারও বলে নাই যে কোরআন যিনি লিখেছেন মানে কোরআনের প্রতি কোনো অবমাননাকর বক্তব্য তো তার ছিল না, কিন্তু এটাকে যে ফ্রেম করা,
শুক্রবার রাত থেকে সন্ধ্যার পর থেকে হঠাৎ করে 7-8টা অ্যাকাউন্টে এটাকে অন করা এবং শনিবার দিন এই ঘটনাটাকে আঞ্জাম দেওয়া, এবং এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই, গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, এবং আমরা শুধু মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এরকম ফাঁকা বুলি আসলে সরকারের কাছ থেকে শুনছি আর কি।